আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে ওয়েলকাম নিউরো মেডিকেল একাডেমি। আমাদের পূর্ব নির্ধারিত শিডিউলটা ছিল 7:30টায়। আমরা প্রিভিয়াসলি আমাদের এই সেপ্টেম্বর মাসে, যেটা জুলাই মাসে সাধারণত পরীক্ষা হয়, যে এফসিএস পার্ট 1 জেনারেল সার্জারি প্রোগ্রাম এসবিএ নিয়ে আলোচনা করার কথা ছিল। বাট আমাদের ফেসবুক পেজে আরেকটা ক্যারিয়ার প্রোগ্রাম গাইডলাইন প্রোগ্রাম থাকার কারণে আমরা কিছুটা বিলম্বিত করে ক্লাসটা শুরু করছি। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে আজকে আমাদের যে ক্লাসটা আগেই আপনারা দেখেছেন হয়তো আমাদের ফেসবুক পেজে, যে আমরা এফসিপিএস সেপ্টেম্বর 2021-এর যে কোশ্চিন গুলা কিছু এসেছে এসবিএ টাইপ কোশ্চিন, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। আমাদের এই আলোচনা করার উদ্দেশ্যটা হলো রেসিডেন্সির কোশ্চিন গুলা যেভাবে কোশ্চিন ব্যাংক আকারে আমাদের কাছে সহজে অ্যাভেলেবল বাজারে, সেরকম এফসিপিএস এর কোশ্চিন গুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল না। হ্যাঁ, আমাদের নিউরনের অভিজ্ঞ মেন্টর গ্রুপ আছে, সাথে সিনিয়র জুনিয়র মিলেই সবাই আমরা আছি। এবং আমাদের যারা নিউরন মেডিকেল একাডেমিতে যারা প্রিভিয়াসলি ক্লাস করেছেন, তারা যাদের পরীক্ষা দেওয়ার পর যাদের কোশ্চিন গুলো যেগুলো শেয়ার করেন, তো সেগুলোর আলোকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক সিলেক্ট করেছি আজকে ক্লাসের জন্য, যেগুলো দেখা যায় এই টপিকস থেকে ঘুরে ফিরে প্রতি সেশনে এই এসবিএ টাইপ কোশ্চিন, এমসিকিউ টাইপ কোশ্চিন গুলো হচ্ছে। তাহলে এইগুলো যদি আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে যে মানে প্রিপারেশন নেওয়া শুরু করি, তো আশা করি আমাদের সামনের যে আমাদের সেশন আসছে, সেই সেশন গুলো ইনশাআল্লাহ কৃতকার্য হবে। তো আমি ডক্টর জাহিদ হাসান। তো আজকে আমাদের যে ক্লাসটা মোরলেস আমরা সেপ্টেম্বর 2021-এর সিলেক্টেড মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এবং যেখান থেকে প্রিভিয়াসলি কোশ্চেন এসেছে, সেগুলো নিয়ে আমরা একটা শর্ট ডিসকাশন করব। আশা করি আপনাদের সবাই থাকবেন। আমাদের ফেসবুক গ্রুপ এটা লাইভ আছে, এছাড়া সেখানে লিংক শেয়ার করা আছে, আপনার ছেলে সেখানে লিংকের মাধ্যমে এখানে অ্যাড হতে পারেন। আজকে একটা ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করি, আহ, সেটা দেখতে পাচ্ছেন অলরেডি। A patient with a history of duodenal ulcer present in emergency unit with symptom of acute hemorrhagic shock. Emergency endoscopy revealed that the duodenal ulcer has perforated the posterior wall of the first part of the duodenum, and the hemorrhage is most likely to be formed which of the following arteries. এখন এই কোশ্চিনটা আলোচনা করছি, বাট এই কোশ্চিনটা লাস্ট যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটাতে আসে নাই। বাট আপনারা যদি প্রিভিয়াস চিন্তা করেন, প্রিভিয়াস 5 থেকে 8 বার পরীক্ষার মধ্যে, 5-7 বার পরীক্ষার মধ্যে এই কোশ্চিনটা ঘুরে ফিরে আবার প্রত্যেকটা সেশনে আসছে। হ্যাঁ, এবং এটার অ্যান্সার জানতে বসলে আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, তাহলে খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো যে ডিওডেনাল আলসার পারফোরেশন। এই যে ডিওডেনাল আলসার পারফোরেশন আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি, এইটা হলো আমাদের সেই টার্গেট সাইট, যেখান থেকে পোস্টেরিয়র ওয়ালটা পারফোরেটেড হয়ে এখানে ডট ডট দিয়ে বোঝা যাচ্ছে যেটা পোস্টেরিয়র ওয়ালে আর্টারি সাপ্লাই আছে, এবং এটা হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি রেট্রোডিওডেনাল, মানে ডিওডেনামের পেছনে যে ব্রাঞ্চটা রয়েছে সেখান থেকে এখানে ইরোডেড হয়ে ব্লিডিংটা হবে ফার্স্ট পার্ট অফ ডিওডেনাল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজে আমরা বুঝতে পারছি যে এখানে যে ডিউরাল আলসার থেকে হেমোরেজটা হচ্ছে, সেটা সোর্সটা অপশন সি, গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি। এই কোশ্চেনটা প্রায় লাস্ট বেশ কয়েকটা সেশনে ফ্রিকুয়েন্টলি রিপিট হচ্ছিল, বাট সেপ্টেম্বর 2021-এ এসে এই কোশ্চেনটা রিপিট হয় না। রিপিট হয় না এখন, এখানে কোশ্চেনটা রিলেটেড আর একটা টপিক থেকে এসেছে, সেটা কোন থেকে? গ্যাস্ট্রিক আলসার থেকে আসছে। এটা ডিওডেনাল আলসার, সেখানে এটা ডিওডেনাল আলসার ছিল, এটা গ্যাস্ট্রিক আলসার থেকে সেপ্টেম্বরে কোশ্চেন। সেটাতে ইন কেস অফ পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আলসার ইরোশন which of the following artery is most likely to be affected? তাহলে এখন আমরা কোশ্চেনটা তো চেঞ্জ হয়ে ঘুরে গেল। এখন আমরা খেয়াল করি, এই যে স্টমাক আমরা দেখতে পাচ্ছি, এই স্টমাকের যে ব্লাড সাপ্লাই সেটা তো আমরা এই পিকচারে দেখতে পেয়েছি, এইটা হচ্ছে ব্লাড সাপ্লাই। এখানে আমরা পোস্টেরিয়র সারফেসে দেখতে পাচ্ছি স্প্লিনিক আর্টারি, যেটা স্টমাক বেডে ফরমেশন করে। স্টমাক বেডের একটা কম্পোনেন্ট, এই যে স্টমাক বেডের যে কম্পোনেন্ট গুলো আছে, ডট ডট করে স্টমাকের ছবি দেওয়া আছে,
এর পেছনে একটা স্ট্রাকচার হলো এই স্প্লেনিক আর্টারি। তাহলে এখন হচ্ছে এই সোর্সটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। তাহলে এর রেফারেন্সটা যদি আমরা একটু খেয়াল করি, এই রেফারেন্সটা কোথায় আছে, তাহলে আপনারা বেরিলাভের 1118 নম্বর পেজ 27 এডিশনে চলে যান। এই দেখেন এই চ্যাপ্টারটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এর প্যাথোলজি চ্যাপ্টারে গিয়ে দেখা যাচ্ছে যে লার্জ ক্রনিক আলসার মে erode posteriorly into the pancreas and on other occasions into major vessels such as the splenic artery। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে গ্যাস্ট্রিক আলসার যদি পোস্টেরিয়রলি ইরোডেড হয়, এটা মোস্ট কমনলি যে আর্টারিটাকে ইনভলভ করে সেটা স্প্লেনিক আর্টারি। তাহলে আশা করি আমরা একটু বেইলাভ থেকে রেফারেন্স সহ এটার অ্যান্সার বের করতে পারবো। আর যেটা লাস্ট বেশ কয়েকবার এসেছে সেটা ডিউডেনাল আলসার পারফোরেশন থেকে। এখানে দেখেন যে posterior duodenal ulcer tend to bleed sometimes by eroding into the gastroduodenal artery। তাহলে gastroduodenal artery থেকে এটা ছিল প্রিভিয়াস কোশ্চেন। তাহলে দুইটা কোশ্চেনই প্রিভিয়াস গুলা এবং এইবারের কোশ্চেনটা আমরা দেখে ফেললাম রেফারেন্স সহ। এবার আমরা যে টপিকস ছিলাম যে আর্টারি সাপ্লাই দেখছিলাম স্টমাকের, এবার আমরা দেখতে পাচ্ছি স্টমাকের ভিনাস ড্রেন। এখন এইখান থেকে এবার একটা কোশ্চেন, এটা কোনটা, এটা হচ্ছে এই যে প্রিপাইলোরিক ভেইন অফ মায়োন। এই যে ভেইনটা আছে, কোশ্চেনটা আসছে ভেইন কোন ভেইনে ড্রেন করে। এখানে এই যে আমরা রাইট গ্যাস্ট্রিক যে ভেইনটা দেখতে পাচ্ছি, এই ভেইনের ট্রিবিউটারি হচ্ছে প্রিপাইলোরিক ভেইন অফ মায়োন। এটা সার্জিক্যাল ইম্পর্টেন্স কি আমরা সাধারণত জানি যে বডির সাথে এখানে এখান থেকে ডিভিশন হয়ে এখানে পাইলোরিক অ্যান্ট্রাম থাকবে, দেন এটুকু থাকবে পাইলোরিক ক্যানাল, আর এইখানে এই পার্টটুকু থাকবে পাইলোরাস। এই পাইলোরাসের এইখানে থাকবে হচ্ছে প্রিপাইলোরিক ভেইন অফ মায়োন। এটা দিয়ে সার্জনরা ইন্ডিকেট করতে পারবে যে হ্যাঁ এখন আমরা পাইলোরিক পার্টে বা পাইলোরাস। তাহলে এই ভেইনটা কোথায় ড্রেন করছে, সেটা ড্রেন করছে রাইট গ্যাস্ট্রিক ভেইন। তাহলে আশা করি আমরা অ্যান্সারটা পেয়ে গেছি যে এই কোশ্চেন এবং সেপ্টেম্বর যে 21 এসেছে এটা কোথায় ড্রেন করে। এবার আসি যে স্টমাক নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে স্টমাক থেকে আরো কি কি এসবিএ বা এই রিলেটেড কি কি এসবিএ আছে সেগুলো সম্বন্ধে একটু ব্রিফ আমাদের। আমরা দেখছি যে এই যে স্টমাকের গ্রেটার কার্ভেচার এখানে রয়েছে, এদিকে লেসার কার্ভেচার আছে এদিকে। এখানে কি গ্রেটার ওমেন্টামটা গ্রেটার কার্ভেচারের সাথে লেসার ওমেন্টামটা লেসার কার্ভেচারের সাথে অ্যাটাচমেন্টেড থাকে। এখন এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট আর একটা গ্রেটার ওমেন্টাম বলছি। এদিকে লেসার ওমেন্টাম থেকে আবার দুইটা নামে রাখা হয়। এর উপরের অংশ হচ্ছে হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট, আর এর মধ্যে রয়েছে তার নিচের অংশ হচ্ছে হেপাটো ডিওডেনাল লিগামেন্ট। এখন হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্টের মধ্যে কন্টেন্টটা কি, এখানকার কন্টেন্ট দেখতে বসলে আমাদের আবার সেই ব্লাড সাপ্লাইয়ের উপরে যেতে হবে। তাহলে হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে প্রিভিয়াসলি একবার এই ধরনের কোশ্চেন আসছিল লেসার কার্ভেচারে মানে আলসার, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে সেখানকার সোর্স, তাহলে লেসার কার্ভেচারের যদি ব্লিডিং আলসার থাকে সেখানে সোর্স কিন্তু লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে আমরা যখনই এই কোন জায়গা থেকে ব্লিডিং পেপটিক আলসার বা এই ধরনের কোশ্চেন আসবে, তখনই আমরা এই আর্টারি সাপ্লাইটা আমাদের ছবিটা মনে মনে চিন্তা করব আর সেই অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে স্টমাকের দেখেন যে বলছি পোস্টেরিয়র ওয়াল যদি ইরোডেড হয় তখন কিন্তু স্প্লেনিক আর্টারি, বাট লেসার কার্ভেচার অ্যালং যদি ব্লিডিং পেপটিক আলসার বা ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার থাকে তখন কিন্তু আর্টারির সোর্সটা কি গ্যাস্ট্রিক লেফট গ্যাস্ট্রিক আলসার। এখন আরেকটা এখানে আমরা পাচ্ছি হেপাটোডিওডেনাল লিগামেন্ট। আমরা একটু পরে হেপাটোডিওডেনাল লিগামেন্ট সম্বন্ধে কথা বলবো। আরেকটা কথা বললি সেটা হচ্ছে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, আমরা যেটা আলোচনা করছিলাম যে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট। তাহলে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্টের কন্টেন্টটা কি, এখানে এর কন্টেন্ট থাকবে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা আলটিমেটলি ফান্ডাস অফ স্টমাককে সাপ্লাই দেবে।
তাহলে প্রিভিয়াসলি এই ধরনের এমসিকিউ কোশ্চেন আসছে ডিউরিং স্প্লিনেক্টমি, হ্যাঁ, ডিউরিং ligation of short gastric artery which structure is most likely to be injured, তাহলে সেটা হচ্ছে ফান্ডাস অফ স্টোমা। তাহলে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টটা যখন দেখছি, এর পাশাপাশি লিনোরেনাল লিগামেন্টটাকে দেখে নিই যে লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্টটা কি। এটা হচ্ছে স্প্লিনিক ভেসেল মানে স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারিটা যখন আমরা স্প্লেক্টমি করার সময় আমরা লাইগেট করব, তখন কোন স্ট্রাকচারটা ইনজিউর হতে পারে? আমরা এখানে ছবিটা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে টেইল অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের টেইলটা ইনজুরি হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে প্রিভিয়াস সিপিএস পরীক্ষায় এই এসবিএড কোশ্চেন হয়েছে এই স্প্লিনের এখান থেকে লিনোরেনাল লিগামেন্ট এবং গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। এখন এইবার একটা কোশ্চেন আসছে যেটা পেপার 3 তে, এতক্ষণ যে কোশ্চেন গুলো বলছিলাম এগুলো পেপার 1 এর কোশ্চেন। পেপার 3 তে কোশ্চেন আসছে আফটার স্প্লিনেক্টমি হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস কজ পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া। এই ধরনের কোশ্চেন, হয়তো 5টা অপশন ছিল, তার মধ্যে যে কোনো কোন তিনটা, আমরা জানি যে ক্যাপসুলেটেড তিনটা ব্যাকটেরিয়া আছে যেটা এইরকম পোস্ট স্প্লিনেক্টমি অপরচুনিস্টিক ইনফেকশন হয়, এবং সেই তিনটা ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ইউজুয়ালি যখন ইলেকটিভ স্প্লিনেক্টমি করা হয় আমরা প্রোফাইল্যাকটিক্যালি ভ্যাকসিনেট করে থাকি পেশেন্টকে। আসলে ইলেকটিভ জায়গায় যদি ইমার্জেন্সি হয় তখন আফটার রিকভারি অফ দ্য সার্জারি বিফোর হসপিটাল ডিসচার্জ আমরা কিন্তু এই তিনটা ব্যাকটেরিয়া এগেইনস্ট যে ভ্যাকসিন আছে ভ্যাকসিনেট করা হয়। ব্যাকটেরিয়া তিনটা কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এবং নিজেরিয়া মেনিনজাইটিস। এই তিনটা। তাহলে অপশনে যদি এসবি টাইপ কোশ্চেন আসে এই তিনটা অপশনের যে কোনো একটা থাকবে, সেখান থেকে হতে পারে। আচ্ছা, আরেকটা এখানে কথা বলি যে এটা তিনটা ব্যাকটেরিয়ার কথা বললাম। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস স্প্লিনেক্টমি করার পরে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফেকশন রেটটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, তাহলে এরকম কোশ্চেনও আসতে পারে যে আফটার স্প্লিনেক্টমি হুইচ অফ দ্য ফলোইং ভাইরাস অর্গানিজম কজেস লিস্ট লাইকলি, মানে তখন উল্টা মোস্ট লাইকলি জায়গায় লিস্ট লাইকলি করে দিল, মানে হয় না, পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া হয় না। তখন দেখা যাচ্ছে অপশনে এই তিনটা ব্যাকটেরিয়ার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নামটা উল্লেখ থাকে, তাহলে ওইটাও পজিটিভ, ইনফ্লুয়েঞ্জা দিয়েও নিউমোনিয়া হতে পারে। তাহলে অপশন 5 নম্বর অন্য যেটা থাকবে সেটা আমরা হিসাব করে অ্যান্সার দিব। তাহলে আমরা কিন্তু দুই ভাবে, মোস্ট লাইকলি, লিস্ট লাইকলি, দুই ভাবে আমাদের কোশ্চেন গুলা জানতে হবে। এটা সেপ্টেম্বরের কোশ্চেন। এখন বাউন্ডারিজ অফ এপিপ্লয়েড ফোরামেন, এটার কথা বলা বিষয়ে যেহেতু আমরা এখানে হেপাটোডিউডেনাল লিগামেন্টে ছিলাম, হেপাটোডিউডেনাল লিগামেন্টের এই প্রশ্নটা ছিলাম, মানে এই হেপাটোডিউডেনাল লিগামেন্টের কন্টেন্ট কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে হেপাটোডিউডেনাল লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে এখানে আমাদের, এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্টাল ভেইন, দেন এখানে থাকবে বাইল ডাক্ট এন্ড ভার্টিক্যাল পার্ট অফ হেপাটিক আর্টারি বা কমন হেপাটিক আর্টারি। এই যে তিনটা স্ট্রাকচার আমরা একসাথে দেখতে পাচ্ছি পোর্টা হেপাটিস দিয়ে যেটা এন্ট্রি করে, এই তিনটা স্ট্রাকচারটাই আলটিমেটলি এই হেপাটোডিউডেনাল আর্টারির কন্টেন্ট। হ্যাঁ, এখন বাউন্ডারি অফ এপিপ্লয়েড ফোরামেন কেন এটা ডিসকাস করছি, কারণ এইটাও এবার এমসিকিউ সেপ্টেম্বরে এই কোশ্চেনটা হয়েছে। তাহলে এটার বাউন্ডারিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ওমেন্টার বাসা। তাহলে এপিপ্লয়েড ফোরামেনটা কি? গ্রেটার স্যাক এবং লেসার স্যাক এই দুটার মধ্যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা হচ্ছে এইখানে হচ্ছে এই কমিউনিকেশন এই অরিজিনটা থাকবে that anteriorly bind by bile duct, vertical part of hepatic artery বা common hepatic artery এবং portal vein, তিনটা যেটা হেপাটোডিউডেনাল লিগামেন্টের মধ্যে, মানে ফ্রি মার্জিন অফ লেসার ওমেন্টাম এটার মধ্যে থাকে। ইনফিরিয়রলি এখানে ফার্স্ট পার্ট অফ ডিউডেনামটা থাকবে, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম এবং কমন হেপাটিক আর্টারি যখন এটা ভার্টিক্যালের জায়গায় ট্রান্সভার্স হয়ে থাকবে সেই পোর্শনটা ইনফিরিয়রলি থাকবে। সুপিরিয়র দেখতে পাচ্ছি কডেড প্রসেস অফ লিভার, দেন পোস্টেরিয়রলি থাকবে ইনফিরিয়র ভেনা ক্যাভা এন্ড রাইট সুপ্রারেনাল ক্লাফ, রাইট সুপ্রারেনাল ক্লাফ। তাহলে এটা হচ্ছে বাউন্ডারিজ অফ এপিপ্লয়েড ফোরামেন, এবং এই বাউন্ডারিটা নিয়েও এবার এফসিপিএস এর কোশ্চেন হয়েছে।
আরেকটা কোশ্চেন, যেহেতু লিভার নিয়ে আলোচনা করছি, লিভার নিয়ে দুই চারটা আরো যেগুলো কোশ্চেন হয়েছে সেটা বলি। যে মেইন সাপোর্ট অফ দ্য লিভার, মানে লিভার যে স্ট্রাকচারটা, তার যে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন আছে, এই পজিশন থাকার জন্য কিছু প্রাইমারি, কিছু সেকেন্ডারি স্ট্রাকচার রয়েছে, তারপর ভিত্তি করে। এখন মেইন সাপোর্টটা তাহলে কি? মেইন সাপোর্টটা এই পিকচারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে রাইট এন্ড লেফট হেপাটিক ভি, যেটা ওপেন করছে ইনফেরিয়র ভেনা ক্যাভাতে। এবং এখানে কিন্তু যে ওপেনিং এর সিস্টেম, সেটা ঠিক এইভাবে ওপেন করে, এইভাবে ওপেন করে, এইভাবে প্যাটার্ন। তাহলে হেপাটিক ভেইনটা ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করে। এইটাই হচ্ছে one of the main support of the liver. এছাড়া ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লিগামেন্ট অফ ভেগাস সেপারেটিস, এগুলোর মাধ্যমে পজিশনে থাকে। যদি এসবিএ আসে, তাহলে মেইন সাপোর্টটাই হচ্ছে হেপাটিক ভেইন ড্রেইনিং ইনটু ইনফেরিয়র ভেনা ক্যাভা। কিভাবে? এইটা হচ্ছে, যদি আমরা ইনফেরিয়র ভেনা ক্যাভা চিন্তা করি, সেখানে এরকম হেপাটিক ভেইন যদি এসে ওপেন করে, এই স্ট্রাকচারটাই এভাবে সাপোর্ট দিবে। আশা করি আপনারা এসবিএর অ্যান্সারটা বুঝতে পেরেছেন। এবার নেক্সট কোশ্চেন, লিভার রিলেটেড অবস্ট্রাকটিভ জন্ডিস। ছবিতে আমরা কিছু কজ দেখতে পাচ্ছি, যে মুরাল বা ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক বা ইন্ট্রামুরাল, এই টাইপের কজ রয়েছে। কোশ্চেন এটা আসে না, কোশ্চেনটা কি হয়েছে, এটা পেপার 2 তে কোশ্চেনটা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস মোস্টলি রেইজড ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসে কোন এনজাইমটা মোস্টলি রেইজড হয়? আমরা তো লিভার ফাংশন টেস্টে সেভারাল এনজাইমস এর নাম জানি, লাইক এসজিপিটি, এসজিওটি, গ্রাম অ্যালকালাইন ফসফেটেজ, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, হ্যাঁ, এছাড়াও ল্যাকটেজ ডিহাইড্রোজিনেজ, ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস রয়েছে, যেটা সেভারাল কাইন্ড অফ জন্ডিস বা সেভারাল কাইন্ড অফ লিভার ডিজিজে এটা রেইজড হয়। ঠিক আছে, কারণ আমাদের এখানে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, এবং এটা কিন্তু অ্যান্সারটা আমরা মোটামুটি সেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই সবাই জানি এই অ্যান্সারটা। এটা হচ্ছে সেরাম অ্যালকালাইন ফসফেট। তাহলে পরীক্ষায় যে এসবিএ গুলো সবসময় অনেক কঠিন আসে, ব্যাপারটা এমনও না। রেশনের কোশ্চেনও আসে খুব বেসিক থেকে, বাট অ্যান্সার করার সময় একটু মাথা ঠান্ডা করে অ্যান্সার করে দেখবেন যে না, আপনি জিনিস আগে পড়েছেন, খুব কঠিন কিছু না। তবে হ্যাঁ, এটা কিন্তু পেপার 2 এর একটা এসবিএ কথা বললাম, যে খুবই সোজা একটা এসবিএ, কিন্তু আপনি লিপসিটিসের পেপার 2 এর এসবিএ কিন্তু সবচেয়ে কঠিন হয়, এটা খেয়াল রাখবেন। পেপার 2 এর এসবিএ কিন্তু সবচেয়ে কঠিন হয়। যেমন মোটামুটি লেভেলের কঠিন একটা কেস দিয়ে এই পেপার টুতে লিভার সিরোসিসের কন্ডিশন থেকে আসে। কিভাবে? ইন লিভার সিরোসিস, which of the following clotting factor will be absent or present? মানে অ্যাকচুয়ালি কোশ্চেন গুলা আমরা তো আমাদের যে যারা পরীক্ষা দিয়েছে তারা কালেকশন করা, তাহলে লিভার সিরোসিস ক্লটিং ফ্যাক্টর রিলেটেড একটা কোশ্চেন আসছে, এখন প্রেজেন্ট না অ্যাবসেন্ট এই রিলেটেড একটা কোশ্চেন। তাহলে আমাদের যদি এটা জানি যে কোন কোন ফ্যাক্টর লিভার থেকে তৈরি হয়, বা লিভার থেকে লিভার ডিজিজে বা সিরোসিস অফ লিভারে কোন কোন ফ্যাক্টর তৈরি হচ্ছে না, এইটুকু যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো যে আমাদের অ্যাবসেন্ট হোক প্রেজেন্ট হোক কোনটা চেয়েছে সেটা ব্যাপার না, আমরা এটা অ্যান্সার করতে পারবো। তো দেখেন, এখানে ফ্যাক্টর 1, 2, 5, 7, 9, 10, 11, এই ফ্যাক্টর গুলা, এই ফ্যাক্টর গুলা কিন্তু লিভার থেকে তৈরি হয়। তাহলে যদি লিভার সিরোসিস হয়, তাহলে এই ফ্যাক্টরটা তৈরি হবে না, আইদার প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, যেভাবে কোশ্চেনটা আসুক না কেন, আমরা যদি জানি যে এই ফ্যাক্টর গুলা লিভার থেকে তৈরি হয়, তাহলে আমরা সেটা অ্যান্সার করতে পারবো। বাদ বাকি অন্যান্য ফ্যাক্টর গুলো টিস্যু ফ্যাক্টর রয়েছে, টিস্যু থেকে আসে, লেফট থেকে আসবে, তো সেখান থেকে তৈরি হচ্ছে। লিভার সিরোসিসের যদি এই অ্যান্সারটা যেটা আছে পেপার টুতে, এই ফ্যাক্টর গুলোর নাম আমাকে জানতে হবে। নেক্সট কোশ্চেন, দেখুন এটা ক্লটিং ফ্যাক্টর থেকে আসছে পেপার টুতে। এ বয় কেম উইথ এক্সেসিভ ব্লিডিং ডিউরিং সার্কামসিশন। তার আমরা যদি ইনভেস্টিগেশন প্রোফাইলটা দেখি, তাহলে প্লেটলেট কাউন্টস নরমাল, এপিটিটি প্রলং, ব্লিডিং টাইম প্রলং, clotting টাইম প্রলং, which of the following condition causes this? আপনারা যারা লাইভে আছেন আমার সাথে কানেক্টেড, তারা চাইলে অ্যান্সার দিতে পারেন। আপনারা সবার সাথে অ্যান্সার দিলে জিনিসটা দেখা যাচ্ছে যে আপনারা যদি এখন মিলিয়ে নেন যে আপনি যে অ্যান্সারটা ঠিক করেছিলেন, হ্যাঁ সেটাই মিলছে, তাহলে দেখা যাচ্ছে আপনার নিজেদের কাছে মনে হচ্ছে না ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে সাধারণত এই ধরনের একটা ছেলে, মানে মেল পার্সনের ক্ষেত্রে
দেখে বোঝা যাচ্ছে যে মেল সাফারার এরকম একটা কন্ডিশন। হ্যাঁ, আমরা হয়তো নাম মনে করতে পারছি যে হিমোফিলিয়া, কমনলি আমাদের মার্কেটে চলে আসছে হিমোফিলিয়া। বাট একটা জিনিস এখানে খেয়াল করেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওই ইতিমধ্যে অ্যান্সার করেছেন অপশন এ হিমোফিলিয়া। ডিসকাশনটা শুনেন তাহলে এটা বুঝতে পারবেন যে আসলে অ্যান্সারটা কি হবে। দেখেন, ব্লিডিং টাইমটা এখানে প্রলং, ক্লটিং টাইমটাও প্রলং, এপিটিটি প্রলং। এখন হিমোফিলিয়া হচ্ছে একটা পপুলেশন ডিসঅর্ডার যেখানে ক্লটিং টাইম প্রলং থাকবে, বাট ব্লিডিং টাইমটা এখানে নর্মাল থাকবে। তাহলে অ্যান্সার যেটা দিয়েছেন এখানে ফ্রাস্ট্রেশন বা লজ্জিত হওয়ার কিছু নাই। আহ, এটা একদম লাইটলি নিতে হবে বিং স্পোর্ট। তাহলে ব্লিডিং টাইম ক্লটিং টাইম দুটাই প্রলং থাকবে, সাথে এপিটিটি প্রলং থাকবে। এটা হচ্ছে ভন উইলিব্যান্ড ডিজিজ। তাহলে ভন উইলিব্যান্ড ডিজিজ হচ্ছে এখানে অ্যান্সার। যদি অ্যান্সারটা চিন্তা করি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ভন উইলিব্যান্ড। তাহলে খেয়াল করার সময় আমরা এই ধরনের সিনারিও নিয়ে মানে প্রিভিয়াসলি বেশ কয়েকবার কোশ্চিন আসছে পেপার টু তে এরকম একটা সিনারিও দিয়ে। তাহলে আমরা ভন উইলিব্র্যান্ড এবং হিমোফিলিয়াকে ডিফাইন করতে বসলে এইটাকেই আমরা ডিজেক্ট করবো যে ব্লিডিং টাইমটা খেয়াল করতে হবে। কারণ এখানে ব্লিডিং টাইমটা প্রলং থাকবে ভন উইলিব্র্যান্ড ডিজিজে, আর যেটা আমরা ক্লটিং টাইম দেখছি সেখানে আমাদের প্রলং থাকবে কোয়াগুলেশন ডিসঅর্ডার লাইক ক্রিসমাস ডিজিজ, হিমোফিলিয়া। এখন ধরেন আপনি এটাকে অ্যান্সার করতেছেন যে আহ যে হিমোফিলিয়া, তা আপনি যে অ্যান্সার করতেছেন হিমোফিলিয়া যেটা চিন্তা করে যে এখানে ক্লটিং পপুলেশন টাইম বা ক্লটিং টাইমটা প্রলং, এপিটি প্রলং এটা থাকছে, তাহলে অপশনে যদি হিমোফিলিয়া এবং ক্রিসমাস ডিজিজ দুইটাই থাকে তাহলে সেখানে ক্রিসমাস ডিজিজ কেন না? Then ওখানেও তো পপুলেশন ডিসঅর্ডার, তাই না? তাহলে দুটাই অ্যান্সার হতে পারে। তো তখন আমাদের অ্যাসেস করার জন্য কি করতে হবে? কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাসে করতে হবে। এটা কি ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি না ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি? তাহলে যখন এরকম হিমোফিলিয়ার সিনারিও দেওয়া থাকবে, এরকম ব্লিডিং টাইম নর্মাল থাকবে, তখন আপনি ফ্যাক্টর দিকে খেয়াল করেন। তখন অবশ্যই কোশ্চেনে যদি দুই অপশন থাকে তখন অবশ্যই ফ্যাক্টর রিলেটেড কথাবার্তা থাকবে, যে ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। এখন সাপোজ যে ব্লিডিং টাইম নর্মাল, ক্লটিং টাইম প্রলং, এরকম একটা সিনারিও দেওয়া আছে, অপশনে আবার হিমোফিলিয়া ক্রিসমাস দুইটাই দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি না। তাহলে আপনি চোখ বন্ধ করে হিমোফিলিয়া অ্যান্সার দেন, কারণ ক্রিসমাস ডিজিজ থেকে হিমোফিলিয়া এই ডিজিজটা মোর কমন, এবং এখানে যে এক্সেসিভ ব্লিডিং এই ম্যানিফেস্টেশন গুলো কমন। যেহেতু কমন ডিজিজ আমাদের অ্যান্সারটা কমন হবে হিমোফিলিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা এফসিপিএস এর এবার সেপ্টেম্বর কোশ্চিন। তাহলে পেপার 2 নিয়ে অনেক আলোচনা করলাম, এবার আমরা পেপার 1 এর একটা কোশ্চিন আলোচনা করি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স রিলেটেড। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এর কিন্তু আহ এই কোশ্চিনটা প্রতি সেশনে অ্যাপেন্ডিক্স থেকে একটা কোশ্চিন থাকে, গ্রুপে বিভিন্ন রকম সিনারিও দিয়ে কোশ্চিন থাকে। তার মধ্যে এই যে পজিশনটা তো আমরা সবাই জানি যে মোস্ট কমন টাইপ হচ্ছে রেট্রোসিকাল 12 ও ক্লক পজিশনে। হ্যাঁ, আপনারা যখন টাইপ গুলো পড়বেন সাথে ক্লক পজিশন গুলো পড়বেন সাথে পার্সেন্টেজটা পড়বেন, তাহলে কয়েকটা জিনিস পড়া হয়েছে। একটা পার্সেন্টেজটা বললে তাহলে মোস্ট কমন ভ্যারাইটিটা যদি কোশ্চেন আসে, খুব ইজি কোশ্চেন বাট আসতে পারে যে মোস্ট কমন ভ্যারাইটি কোনটা, রেট্রোসিকাল বা রেট্রোকোলিক, এটা 12 ও ক্লক পজিশনে থাকে। তারপরে সেকেন্ড কমন হচ্ছে পেলভিক ভ্যারাইটি বা 31%, অন্যান্য পজিশনে সেটা আছে, কিন্তু কোশ্চিন এটা না। সেপ্টেম্বরে আমাদের যে কোশ্চিনটা আসছে যে ইন হুইচ ভেরিয়েন্ট অফ অ্যাপেন্ডিসাইটিস অপিউরোটাস সাইন ইজ পজিটিভ। এখন এই কোশ্চিনটা অ্যান্সার করতে বসলে আমরা আবারও একটু বেরি ল্যাবের হেল্প নিব। আমরা জানি যে সাইন্স টু এলিসিট ইন অ্যাপেন্ডিসাইটিস, আমরা যদি অ্যাপেন্ডিসাইটিস এর সাইন এলিসিট করতে চাই তাহলে কয়েকটা সাইন আছে: পয়েন্টিং সাইন, রক্সিং সাইন, সোয়াস সাইন, অপিউরোটাস সাইন। আমাদের এই কোশ্চেনে চেয়েছে যে অপিউরোটাস সাইনটা কোন স্পেশাল ভেরিয়েন্টে পজিটিভ হবে। এখন প্রতি বছর ঘুরে ফিরে যে কোশ্চেনটা সাধারণত অ্যাপেন্ডিসাইটিস থেকে আসে, এই টপিকসটুকু পড়লে আপনি অ্যান্সার দিতে পারবেন। সেটা কোনটা? স্পেশাল ফিচার্স অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। কোন কোন ভ্যারাইটি আছে? রেট্রোসিকাল, পেলভিক এবং পোস্টাইলিয়ার, এই দুইটা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চিন আসে। তার মধ্যে পেলভিক ভ্যারাইটি থেকে সবচেয়ে বেশি বার যে কোশ্চিনটা আসে যে অ্যাপেন্ডিসাইটিস একটা সিনারিও থাকে, লাইক রাইট সাইডের
আপনারা যারা লাইভে আছেন তারা পারলে অ্যান্সার দিতে পারেন যে কোশ্চিনটা কি ছিল, যে অপটিউরিটাস সাইনটা রিসিভ হয় সাধারণত কোন ভ্যারাইটিতে। আপনারা একটা অ্যান্সার দেন, ইনশাল্লাহ আবার যদি মিলে যায় বা ভুল হয় তাতে কোনো সমস্যা নাই। আমরা সবাই শিখছি, আমরা সবাই স্টুডেন্ট। আর একটা ডক্টর হচ্ছে তার আমৃত্যু হচ্ছে স্টুডেন্ট, তো শেখার কোনো শেষ নাই। তো আমরা পেলভিক ভ্যারাইটি থেকে যে কোশ্চিনটা আসে, যে সিনারিও থেকে অ্যাপেন্ডিসাইটিস একটা সিনারিও, এবং পেশেন্টটা প্রেজেন্ট করতেছে আর্লি ডায়রিয়া। তখন এই যে এই ফিচারটা আপনাদের হাইলাইট করা আছে, আর্লি ডায়রিয়া রেজাল্ট ফ্রম অ্যান ইনফ্লাম অ্যাপেন্ডিক্স ইন কন্টাক্ট উইথ রেকটাম। পেলভিক ভ্যারাইটির যে অ্যাপেন্ডিক্সটা আছে রেকটামের সাথে ক্লোজ কন্টাক্টে থাকার জন্য রেকটাল ইরিটেশন হয় এবং সেখান থেকে ডায়রিয়া হয়। ঠিক আছে, কিন্তু এবার কোশ্চিন এটা আসে নাই, এবার আসছে কি যে কোন ভ্যারাইটিতে আমরা অবভিয়াস সাইনটা পজিটিভ পাই সাধারণত। এখানে দেখেন পেলভিক ভ্যারাইটিতে আছেন, spasm of the psoas and obturator internus muscle may be present when the appendix is in this position. তার মানে পেলভিক ভ্যারাইটিটা যেটা আছে, আমরা আবার আমাদের প্রেজেন্টেশন দিকে চলে যাই। জি জি, খেয়াল করেন, এইটা হচ্ছে পেলভিক ভ্যারাইটি। এই পেলভিক ভ্যারাইটিটা রেকটামের সাথে যেমন ক্লোজ কন্টাক্টে চলে আসে, এবং এর পাশে সোয়াস মাসল, অবটিউরিটর ইন্টারনাস মাসল, এগুলোর সাথে ক্লোজ কন্টাক্টে চলে আসে পেলভিসের যে রিলেটেড যে মাসল। সেই জন্য এই সোয়াস সাইন, অবটিউরিটর সাইন মোস্ট কমনলি এই ভ্যারাইটিতেই পজিটিভ হয়। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কোন ভ্যারাইটিতে অপশন কমনলি পজিটিভ হয়? পেলভিক ভ্যারাইটি, অপশন বি। তাহলে এই যে স্পেশাল ফিচার্স যে প্রেজেন্টেশনের উপরে রয়েছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রতি বছর অ্যাপেন্ডিক্স থেকে এই জায়গা থেকে কোশ্চিনটা হচ্ছে। আগের বার ডায়রিয়া দিয়ে প্রেজেন্টেশন করেছিল, কোথায় পজিটিভ, প্রিভিয়াস দেখুন 3-4 বার এই কোশ্চিনটা আসছে। আর এইবার কোশ্চিনটা দিয়ে দিচ্ছে, জাস্ট একটু চেঞ্জ করে যে অবটিউরিটর সাইন পজিটিভ কোথায় হয়, এগেইন পেলভিক ভ্যারাইটি। এবার আরেকটা কোশ্চিন আসছে যেটা পেপার 3 তে, যে হুইচ সেল ইজ ফাউন্ড অল লেয়ার অফ দা অ্যাপেন্ডিক্স ইন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে যে আমরা যদি মাইক্রোস্কোপে মানে হিস্টোপ্যাথোলজি করব, যে অ্যাপেন্ডিসেক্টমি করা হয়েছে সেটা আমরা বায়োপসি করতে পাঠিয়েছি, যে এখানে সাধারণত টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি ইন টার্মস অফ ইল্ডারলি পেশেন্টকে আমরা কিন্তু কমনলি দেই, কিন্তু ইউজুয়ালি রুটিনলি সব কেসেই পাঠানো উচিত। তো এখানে মাইক্রোস্কোপের নিচে দেখলে সব লেয়ারে আমরা কোন সেলটা পাবো, মানে ইনফ্লামেটরি সেল কোনটা পাবো সেটা নিয়ে। এখন খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে এখানে যে লিম্ফয়েড ফলিকল থাকে, কারণ কি একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান মধ্যে অ্যাপেন্ডিক্স এর নাম চলে আসে, এবং এটা পুলিশম্যান অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি হিসেবে আমরা জানি। ঠিক আছে, তো মানে এটা ইনফ্লামেশনকে চেক করে, এই জন্য এখান থেকে লিম্ফোয়েড যে ফলিকল সেখান থেকে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে লিম্ফোসাইটটা সব সেলের মধ্যে পাওয়া যাবে, বাট তা না। লিম্ফোয়েড ফলিকল আছে, ওটা ঠিক আছে, বাট কথার মধ্যে তো লেখা আছে অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল নিউট্রোফিল, তাহলে আমরা মাইক্রোস্কোপে তখন দেখলে এই যে দেখেন এখানে কথাটা বলাও আছে যে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন ট্রান্সমুরাল। হ্যাঁ, তার মানে আমরা সব লেয়ারে দেখতে গেলে এই যে এক্সুডেটস ইন লুমেন, তার মানে এই লুমেনের ভেতরে যে আমরা এক্সুডেটস পাবো সেখানে চলে আসবে কি নিউট্রোফিল। এছাড়া ইন্ট্রা ট্রান্সমুরালি, তার মানে অ্যাপেন্ডিক্সের যে ওয়াল, সেই ওয়ালের মধ্যে আমরা কি পাবো? নিউট্রোফিল পাবো। তাহলে আমাদের এই যে কোশ্চিনটা ছিল যে কোন সেলটা আমরা অল লেয়ার্স অফ অ্যাপেন্ডিসাইটিস পাবো, সেটার অ্যান্সার হবে নিউট্রোফিল। এটা এইবার কোশ্চেন। রেকটাম অ্যানাল ক্যানাল, রেকটাম অ্যানাল ক্যানাল সম্পর্কে যদি আপনি আহ, আমাদের বেইলাভের যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারে রেকটাম অ্যানাল ক্যানাল দুটো চ্যাপ্টার, এই চ্যাপ্টার কিন্তু কি করে যেতে হবে, সার্জিক্যাল অ্যানাটমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করে যেতে হবে। কারণ এমন কোনোবার নাই এফসিপিএস পরীক্ষায় যেখানে এই রেকটাম অ্যানাল ক্যানালের সার্জিক্যাল অ্যানাটমি থেকে কোশ্চিন হয় নাই। ঠিক একইভাবে এবারও কোশ্চিনটা হয়েছে। এটা কিভাবে আসছে, যে রেকটামের আপার পার্টে যদি কার্সিনোমা ডেভেলপ করে, কার্সিনোমা আপার রেকটাম থেকে এটা কোথায় কোন রিজিয়নের লিম্ফোডে মেটাস্টাসিস হতে পারে। তাহলে আপনারা যারা লাইভে আছেন তারা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, আর আমরা এটার ব্যাখ্যা ঠিক একইভাবে আবারও বেইলাভ থেকে দেখে আসছি এটা।
বেইলাভে কোথায় আছে? দেখেন রেকটাম অ্যানাটমি সামারি বক্সটা খেয়াল করেন, সামারি বক্স 73.1 anatomy of rectum. There says the lymphatic drainage follows the blood supply. The principal route of drainage is upward along the suprarectal vessel to the para-aortic nodes. তার মানে ultimately para-aortic nodes থেকে সাপ্লাই করবে। আর lower rectum can drain to lymphatic along the lateral pelvic side wall এবং আমরা যদি anal canal lymphatic drainage টা খেয়াল করি, lymphatic from the upper half of the anal canal follows upward to the drain into the post-rectal lymph nodes, follows there to the para-aortic lymph nodes, have the inferior mesenteric chain, and lymph from the lower half of the anal canal drains on each side, pass into the superficial, then to the deep inguinal lymph node. আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছেন। তাহলে এবারও পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে যে আপার হাফ অফ দ্য রেকটাম সেখান থেকে যদি কোনো কার্সিনোমা হয় তাহলে আলটিমেটলি সেটা ইন্টারনাল আইলিয়াক লিম্ফ ভেসেলস, সেখান থেকে ইনফেরিয়র মেসেঞ্টেরিক লিম্ফ ভেসেলস থেকে আলটিমেটলি প্যারাঅটিক লিম্ফ নোডে চলে যাবে। আর লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল থেকে এরা ফার্স্টে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, দেন এটা ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেইন করবে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল। রেকটাম অ্যানাল থেকে আরো একটা ইম্পর্টেন্ট কথা, স্ফিংক্টার। স্ফিংক্টারের যে অ্যানাটমি গুলো রয়েছে, বিশেষ করে অ্যানোরেক্টাল রিং, যেটা চারটা স্ট্রাকচার, মানে পিবোরেক্টাল স্প্লিং, তারপরে ডিপ পার্ট অফ দা uppermost part of the external sphincter, internal sphincter এবং longitudinal muscle, চারটা স্ট্রাকচার দিয়ে কিন্তু ফরমেশন হয় এই অ্যানোরেক্টাল রিং। এবং এই অ্যানোরেক্টাল রিংটা কিন্তু ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য কন্টিনেন্স। হ্যাঁ, এবং এইখান থেকে যদি ইনজুরি, সার্জারি ক্ষেত্রে ইনজুরি হয়, কোথায় কোন স্ট্রাকচার ইনজুরি হয়, এই রিলেটেড সিনারিও প্রতি বছর ঘুরে ফিরে আসে। তাই এই রিলেটেড অ্যানাটমিটা পরীক্ষার আগে অবশ্যই ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এবং আপনারা যখন পোস্ট হেমোরাইটিক কমপ্লিকেশন বেইলাভে যখন পড়বেন, লেট কমপ্লিকেশনের মধ্যে দেখবেন যে ইনকন্টিনেন্স চ্যাপ্টার অংশটুকুর মধ্যে লেখাই আছে কমনলি ইনকন্টিনেন্স হয় কোন স্ট্রাকচার ইনজুরিতে, সুন্দর করে লেখা আছে ইন্টারনাল স্ফিংক্টার বেইলাভ। তাহলে খেয়াল রাখবেন যদি এরকম কোন সিনারিও দিয়ে কোশ্চেন আসে যে পোস্ট হেমোরাইডেক্টমি বা পোস্ট অ্যানোরেক্টাল সার্জারি ইনকন্টিনেন্স ডেভেলপ করেছে, অপশনটা যদি থাকে ইন্টারনাল স্ফিংক্টার, এক্সটার্নাল স্ফিংক্টার, অ্যানাল পোর্শন, অ্যানাল কলাম, এই ধরনের যদি পিবোরেক্টালিস, তাহলে অ্যান্সার হবে ইন্টারনাল স্ফিংক্টার পোস্ট সার্জারি। এবার আমরা যে কোশ্চেনটা ফ্রিকোয়েন্টলি প্রতি বছর আসে, আরেকটা ইম্পর্টেন্ট টপিক থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই, থাইরয়েড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই, এফসিপিএস এর এসবিএস এর ইনফিনিটি স্ট্রাকচার। তার মধ্যে দেখেন এদের ব্লাড সাপ্লাই উপর দিকে যেটা আসবে এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এর সাথে থাকবে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের আবার দুইটা ব্রাঞ্চ যাবে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারি যেটা থাকবে তার সাথে থাকে ক্লোজলি রিলেটেড থাকবে হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে এই দুটো কম্পোজিশন তাহলে দেখবেন যে কমনলি সিনারিও দিয়ে আসে যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি লাইগেশনের সময় এই নার্ভ ইনজুরি হয়েছে তার সিনারিও, অথবা ইনফিরিয়র থাইরয়েড আর্টারি লাইগেশনের সময় ইনজুরি হয়েছে কোন নার্ভ ইনজুরি সেই সিনারিও, এই রিলেটেড এসবি। এইবার যে কোশ্চেনটা আসছে সরাসরি দিয়ে দিয়েছে যে আফটার থাইরয়েডেক্টমি এ সিঙ্গার লস্ট হিজ টিউন, হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইজ অ্যাফেক্টেড। তাহলে আমাদের যে ভয়েস যে টিউনটা যে মেকানিজম থাকে, যারা লাইভে আমার সাথে আছেন তাহলে একটা অ্যান্সার দেন। আমরা এটা বেইরাম থেকে আফটার থাইরয়েড সার্জারি যে কমপ্লিকেশন আছে ডিটেল ডিসকাশন করব, তারা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারেন। আমার ডিসকাশন শেষে তাহলে সেইখানে অ্যান্সারে আমার চলে যাবে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ থাইরয়েড সার্জারি, এটা বেইলাম 27th এডিশনে 815 পেজ, 815 পেজ। এর মধ্যে দেখেন হেমোরেজ আছে, আমরা নার্ভ ইনজুরি কথা বলছিলাম,
রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস এন্ড ভয়েস চেঞ্জ। তার মানে এখানে ভয়েস চেঞ্জ হবে। তাহলে কি হয়, এখানে আসলে হর্সনেস অফ ভয়েস, ঠিক আছে, হাসি একটা ভয়েস থাকবে। এবং এইটা যাতে আহ এইটা রিলেটেড কমপ্লিকেশন প্রিভেন্ট করার বা পেশেন্টকে কাউন্সিলিং করার জন্য প্রথমেই পেশেন্টকে অপারেশনের আগে আমাদের কাউন্সিলিং করে দিতে হবে যে এই ধরনের প্রবলেম হতে পারে নার্ভ ইনজুরির কারণে। এখানে প্রথমে আগে অ্যাসেস করে দিতে হয় সার্জারি বিফোরে, ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ল্যারিঞ্জিয়াল নার্ভ, এগুলা অ্যাসেস করে নিতে হবে। এবং পোস্ট সার্জারি যদি এই ধরনের প্রবলেম নিয়ে আসে যে হর্সনেস অফ ভয়েস, তাহলে আমাদের সাসপেক্ট করতে হবে যে এটা ইনজুরি হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস। তাহলে এটা আমাদের কি সিম্পল অ্যাসেসমেন্ট, the assessment of the integrity of the voice and cough। তাহলে এখানে আমরা ভয়েস অ্যাসেসমেন্ট করবো যে হর্স কিনা এবং কফিং করছে কিনা। এখানে ফলো আপ করতে কতদিন পর্যন্ত, আপ টু 4 উইকস পোস্ট অপারেটিভ। তার মানে যে কোনো সময় আর্লি বা লেট প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। তাহলে এখন আমরা বলছিলাম যে টিউন রিলেটেড, যে পেশেন্ট particularly those who use their voice professionally must be advised that any thyroid operation will result in change to the voice even the absence of nerve trauma। মানে নার্ভ ট্রমা যদি নাও হয়, নার্ভ হ্যান্ডেলিং এর কারণেও সেখান থেকে আমাদের ভয়েস টোনে সমস্যা হতে পারে। এখন আমাদের এইবার এই কোশ্চেনটা আসছে, তাহলে কোন নার্ভের হ্যান্ডেলিং অথবা কোন নার্ভের ট্রমা থেকে এই টোন নষ্ট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ইনজুরি টু দ্য এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, বা আমরা সেটা বলতে পারি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এবং এই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইজ মোর কমন বিকজ অফ ইটস প্রক্সিমিটি টু সুপিরিয়র থাইরয়েড আর্টারি। তার মানে কি, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি থেকেও এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি কিন্তু বেশি কমন। কোথায় লেখা আছে? বেইল ল্যাবে লেখা আছে। তাহলে সামনের বার যদি পরীক্ষায় এসবিএ কোশ্চেন আসে, 4-5টা নার্ভের নাম দেওয়া থাকলো যে ডিউরিং থাইরয়েড সার্জারি হুইচ নার্ভ ইনজুরি ইজ মোস্ট কমন, তার অ্যান্সার হবে কিন্তু এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল বা এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল। এটা হচ্ছে মোস্ট কমন। সেকেন্ড কমন হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। কিন্তু ইউজুয়ালি দেখেন সাধারণত রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ রিলেটেড যে প্রবলেম গুলা, এগুলা দেখা যাচ্ছে আমরা কমন দেখেছি বা কমনলি পড়েছি, এটা আমাদের বেশি মনে থাকে। এই ল্যাবে যেটা থাকে, টোটাল স্টাডির পর দেখা গেছে না ইনজুরিটা বেশি কমন। কেন? কারণ সুপিরিয়র থাইরয়েডের সাথে এটা ক্লোজলি অ্যাপ্রক্সিমেট হয়ে থাকে। তাহলে আমরা যে কোশ্চেনটা সিনারিওটা দেখিয়েছিলাম, এটা কোশ্চেন। এখন এই থাইরয়েড সার্জারি রিলেটেড আরেকটা কোশ্চেন এবার আসছে পেপার 2 তে। কিভাবে আসছে যে সেইগুলো আমরা একটু আলোচনা করি। যে প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি, প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি কিভাবে হয়? ডিউ টু দিস removal of the parathyroid gland or infarction to the damage of the parathyroid in the artery। তারপরে প্যারাথাইরয়েডে যে ভাস্কুলার সাপ্লাইটা ছিল, সেটা যদি কোনো ইনজুরি হয়, অথবা থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা সেগুলো যদি আমরা সব রিমুভ করে ফেলতে পারি, তাহলে পেশেন্টের কি হবে? একদম হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করবে, ঠিক আছে। এবং এই যে পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকবে, এটা লেস দেন 1% কেসে হয়। মোস্ট কেসেস প্রেজেন্ট ড্রামাটিক্যালি 2 to 5 days আফটার অপারেশন। ড্রামাটিক্যালি কেন? কারণ এটা এমন একটা ফিচার নিয়ে আপনার প্রেজেন্টেশন করবে, সিভিয়ার একটা কমপ্লিকেশন রিপ্রেজেন্ট করবে। কারণ হাইপোক্যালসিমিয়া, হাইপোপ্যারাথাইরয়েডিজম থেকে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। মার্ক হাইপোক্যালসিমিয়া থাকার কারণে দেখা যাচ্ছে পেশেন্ট কি দিয়ে ডেভেলপ করবে? ল্যারিঞ্জিয়াল স্পাজম ডেভেলপ করবে, ব্রঙ্কো স্পাজম ডেভেলপ করবে, দেন কার্বোপেডাল স্পাজম নিয়ে প্রেজেন্ট করবে। এখন সিভিয়ার কমপ্লিকেশন। তখন আমাদের ট্রিটমেন্ট অপশন কি? ক্যালসিয়াম গ্লুকোনেট। আমরা ক্যালসিয়াম গ্লুকোনেটের ট্রিটমেন্ট করব। তো আমাদের পোস্ট অপারেটিভলি যখন কেয়ার, তার মধ্যে আমাদের কমনলি ক্যালসিয়াম লেভেল অ্যাসেস করতে হবে পোস্ট অপারেটিভলি। All patient, not all patient develop immediate hypocalcemia, but they should be educated about the signs of paresthesia of fingers, toes, and round the mouth। তার মানে কি, কার্বোপেডাল স্পাজম এবং মোর সিভিয়ার কন্ডিশনে ল্যারিঞ্জিয়াল স্পাজম হতে পারে। আমরা যে কোশ্চেনটা প্রথমে করেছিলাম যে আফটার থাইরয়েড সার্জারি এ সিঙ্গেল লস্ট ইজ টিউন, এটার অ্যান্সার হবে কোনটা? তো এটার অ্যান্সার আমরা খুব সুন্দর বুঝতে পারছি যে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরির কারণে এই টোনটা হলো। এবার আমরা একটা কোশ্চেন যেটা পেপার 2 তে ছিল, আফটার ফার্স্ট ডে অফ থাইরয়েডেক্টমি পেশেন্ট ইজ কমপ্লেইনিং অফ ল্যারিঞ্জিয়াল স্পাজম,
which investigation should be done, তাহলে আমরা কোন ইনভেস্টিগেশন করব লেরিঙ্গিটিস কত, সেটা হচ্ছে সেরাম ক্যালসিয়াম, সেরাম ক্যালসিয়াম লেভেলের। পেপার 3 তে এই থাইরয়েড রিলেটেড আরেকটা কোশ্চেন এবার আসছে, চিন্তা করেন থাইরয়েড থেকে পেপার 1, পেপার 2, পেপার 3 সব জায়গা থেকে থাইরয়েড রিলেটেড কোশ্চেন। ইন হুইচ কার্সিনোমা অফ থাইরয়েড এফএনএসসি ইজ নট ডায়াগনস্টিক, বা এই রিলেটেড একটা ধরনের কোশ্চেন ছিল। এখন এইটার অ্যান্সারটা আমরা আবারও বেই ল্যাবে পেয়ে যাব। এটা হচ্ছে থাইরয়েডাল অ্যাসপিরেশন সাইটোলজি, এফএনএসসি। আমরা সাধারণত যে কোনো ধরনের থাইরয়েড সোইলিং এর একটা কমন ইনভেস্টিগেশন হচ্ছে এফএনএসসি। FNAC should be used and ideally under ultrasound guidance. Ultrasound guidance হলো better on nodules that do not fulfill a fully benign classification of ultrasound. আল্ট্রাসাউন্ড করে যদি আমরা বুঝতে পারি এটা বিনাইন না, ম্যালিগনেন্সি, তাহলে আমাদের আল্ট্রাসাউন্ড গাইডেড FNAC করাটা আমাদের জন্য একদম আইডিয়াল। And FNAC is reliable in identifying the papillary carcinoma of thyroid. ঠিক আছে, papillary carcinoma সহজে আমরা ডায়াগনোস করতে পারি, but cannot distinguish between benign follicular adenoma and follicular carcinoma. কেন আইডেন্টিফাই করতে পারে না? এটা আইডেন্টিফাই না করার কারণটা হচ্ছে যে this distinction is independent of not on cytology but on histological criteria, includes the capsular and vascular invasion. তাহলে যখন আমরা ক্যাপসুলার এবং ভাস্কুলার ইনভেশন পাই তখন আমরা এটা বলতে পারি যে না, এটা এখন ফলিকুলার কার্সিনোমা, তাহলে ফলিকুলার অ্যাডিনোমা থেকে এখানে সেপারেট করতে হবে। বাট যদি আমরা সাইটোলজি করি দুই জায়গায় দেখে মনে হবে যে না, এটা একটা লেশন যেটা ফলিকুলার ইন নেচার, বাট আমরা এটা অ্যাডিনোমা নাকি কার্সিনোমা ডিস্টিংগুইশ করা যায় না এফএনএসি। তাহলে এই যে কোশ্চেনটা ছিল কার্সিনোমাতে এফএনএসি ইজ নট ডায়াগনস্টিক, এটার অ্যান্সার ফলিকুলার কার্সিনোমা। তাহলে ফলিকুলার কার্সিনোমা এফএনএসি করা যায়, কন্ট্রাইন্ডিকেটেড না, বাট আমরা ডায়াগনোসিস করতে, আমরা একদম আমাদের ইন রেজাল্টে ইন ডায়াগনোসিস যেতে পারবো, এই জন্য বলছি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন থাইরয়েড পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট যে 3 পেপারে কোশ্চেন আছে থাইরয়েড। আচ্ছা, এবার এফসিপিএস এর আরেকটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা একটু দেখে নেই। যে পেশেন্ট বিকাম আনকনশাস আফটার এ ব্লো টু হেড, দেয়ার আফটার এ পিরিয়ড অফ কনশাসনেস, মানে পেশেন্ট আবার কনশাস হয় এন্ড পেশেন্ট বিকাম কমাটোস, তারপরে কমাটোস চলে গেল। অন সিটি স্ক্যান অফ হেড দেয়ার ইজ এ লেন্টিফর্ম শ্যাডো, আমরা সিটি স্ক্যানে লেন্টিফর্ম শ্যাডো পাচ্ছি। হুইচ আর্টারি ইজ অ্যাফেক্টেড, আমরা সিনারিওটা দেখে বুঝছি যে ব্রেনের মধ্যে কোন ধরনের হেমাটোমা, লেন্টিফর্ম শ্যাডো, লেন্টিফর্ম শ্যাডোটা কোন হেমাটোমাতে হয় আমরা খেয়াল করি। এটা হচ্ছে একটা সিনারি ছবি। তাহলে এখানে থাকবে ডুরা ম্যাটারের যেটা এন্ডোস্টিয়াল লেয়ার, এবং এই পাশে হচ্ছে আমাদের বনি মানে পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম থাকে, আর এখানে ডুরা ম্যাটার। তাহলে এই মাঝখানে যে আমরা হেমাটোমা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে এক্সট্রাডোরাল হেমাটোমা, এবং এক্সট্রাডোরাল হেমাটোমাতে লুসিড ইন্টারভেল এটা খুব কমনলি প্রেজেন্ট হয়। তাহলে প্রথমে একটা ইনিশিয়াল আনকনশাসনেস, ইন বিটুইন কনশাস পিরিয়ড থাকবে, তারপর আবার পেশেন্ট আনকনশাস হয়ে যাবে। এইটা এখন যদি কোশ্চিনটা চেয়েছে যে কোন আর্টারি ইনজুরি এটা কমনলি, এখানে কমনলি টেরিয়ন যে প্লেসটা আমাদের হেডের এখানে পাচ্ছে, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই প্লেসটা, এই যে প্লেসটা আছে টেরিয়ন, এখানে হচ্ছে থিনেস পার্ট, এবং এটা কমনলি ইনজিওর্ড হয়, এবং এখানে রয়েছে মিডিল মেনিনজিয়াল আর্টারি। ঠিক আছে, এবং এটা ম্যাক্সিলারি আর্টারির একটা ব্রাঞ্চ, খেয়াল করো এটা ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, আর ম্যাক্সিলারি আর্টারি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির একটা ব্রাঞ্চ। তাহলে এই মিডিল মেনিনজিয়াল আর্টারি রাপচার হয়ে এখানে এক্সট্রাডুরাল হেমাটোমাটা হবে। তাহলে আমাদের এই যে কোশ্চেনটা আমরা বলেছিলাম, এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে মিডিল মেনিনজিয়াল আর্টারি। তাহলে আরেকটা টপিক মাথায় রাখেন যে হেড ইনজুরি ক্লাসিফিকেশন, লাইক প্রাইমারি সেকেন্ডারি হেড ইনজুরি বা এক্সট্রাডুরাল হেমাটোমা, তার সাবডিউরাল হেমাটোমা, এগুলো থেকে কোথা থেকে এই
আহ, এই টাইপের কোশ্চেন কিন্তু সেকেন্ড পেপারে একটা কমনলি থাকে। হ্যাঁ, বা সাবআরেকনয়েড হেমোরেজ, সেখান থেকে সাবআরেকনয়েড হেমোরেজে সাধারণত আমরা জানি থান্ডার ক্ল্যাপ হেডেক হয়। হেডেক হয় কেন? কারণ সাবআরেকনয়েড যে স্পেস আছে, এই স্পেসেই ব্রেইনের ব্লাড ভেসেলস গুলো থাকে এবং যে নার্ভ গুলো থাকে এইখানে কিন্তু থাকে। আমাদের টোটাল ব্রেইনটা কিন্তু, যে ব্রেইনটা থাকে, মোরলেস ব্রেইন কিন্তু পেইন ইনসেনসিটিভ। ব্রেইনের সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে ডুরামেট। ডুরামেটার হচ্ছে সবচেয়ে সাব সেন্সেশন গুলো থাকে মানে এইখানে। ব্রেইনের কিন্তু নিজের কোনো সেন্সেশনটা নাই। সাবআরেকনয়েড স্পেসে যেহেতু এই নার্ভ এবং ব্লাড ভেসেলস গুলো থাকে, সেখানে কম্প্রেশনের কারণে কিন্তু সাবক্রল হেমোরের মধ্যে হেডেক হচ্ছে এবং থান্ডার ক্ল্যাপ হেডেক। এই টাইপের সিনারিওতে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এবার এবার কমনলি যেই কোশ্চেনটা এফসিপিএস পরীক্ষায় আরেকটা টপিক, সেটা হচ্ছে ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, এই রিলেটেড। বিশেষ করে রাপচার ইউরেথ্রা। রাপচার ইউরেথ্রা থেকে একটা কোশ্চেন দেখা যায় প্রতি সেশনে আসে বিভিন্ন ভাবে দিয়ে। ঠিক আছে, এবার যেটা আসছে, হুইচ পার্ট অফ দ্য ইউরেথ্রা ইজ কমনলি ইনজিউরড ইন দ্য পেলভিক ফ্র্যাকচার। আমাদের ডিউরেন্ট মেডিকেল একাডেমির ফেসবুক পেজে দানিয়েল ভাই কিন্তু প্রায় প্রতিদিনই পরীক্ষার আগে একটা করে সিনারিও বেসড এমসিকিউ কোশ্চেন দিয়েছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, দেখেন এই কোশ্চেনটা কিন্তু ভাই শেয়ার করেছে যে কোন পার্টটা কমনলি ইনজিউরড হয়। ঠিক আছে, তার মানে বুঝেন যে একটা কোশ্চেন কিন্তু অলরেডি আপনারা পরীক্ষার আগে পেয়ে গিয়েছিলেন। এই কোশ্চেনটা আমরা একটু আবারও বেরিলাম থেকে দেখে আসি। ইনক্রিজ টু দ্য মেল ইউরেথ্রা ইনজুরি গুলো যে গুলো রয়েছে। কমনেস্ট cause of urethral trauma is in that which occurs at the time of instrumentation either with catheter or cystoscope. ক্যাথেটার বা সিস্টোস্কোপ যদি পেনিট্রেশন করার সময় থাকে, এটা হচ্ছে কমনেস্ট টাইপ অফ ইউরেথ্রাল ট্রমা। এবং যেহেতু মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট, তাহলে ইনস্ট্রুমেন্টেশনের সময়ও কমনলি ইনজিউর্ড হয় মেমব্রেনাস ইউরেথ্রা। এখন আমরা মোটামুটি জানি যে কমন সাইট অফ সাচ স্ট্রাকচার সাবমিয়েটাল এরিয়া, বালবার ইউরেথ্রা এন্ড মেমব্রেনাস ইউরেথ্রা। তাহলে এগুলো কমন সাইট অফ স্ট্রাকচার। স্ট্রাকচার হবে কি পোস্ট ট্রমাটিক, মানে ট্রমা হওয়ার কারণে স্ট্রাকচার ডেভেলপ করে। এখন কমনেস্ট সাইট বলে দুই তিনটার নাম বলেছে, ঠিক আছে, তাহলে এই সবগুলোই কমনেস্ট, কিন্তু কখন কখন কমনেস্ট এটা জানতে হবে। তাহলে নিশ্চয়ই বালবার ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা দুইটা জিনিস একসাথে কমনেস্ট হতে পারে না। নিশ্চয়ই কোনো সিনারিও আছে, তাহলে এই সিনারিওতে ওইটা কমন আর আরেকটা সিনারিওতে আরেকটা কমন। সিনারিও গুলো চিন্তা করুন। দেখেন, রাপচার অফ দ্য বালবার ইউরেথ্রা। There is a history of a blow to perineum, usually due to fall astride injury. fall astride ইনজুরিটা কি? যে একটা হার্ড স্ট্রাকচার নিচের থেকে পেরিনিয়ামে আঘাত করবে, উপরে সিনথেটিক টিউবিস থাকবে, এই দুইটার মাঝখানে চাপা খেয়ে বালবার ইউরেথ্রা ট্রমা হবে। কোথায়? লাইক সাইক্লিক্যাল অ্যাক্সিডেন্ট, সাইকেলের সামনে যে লোহার যে রডটা থাকে সেটা থেকে ইনজুরি হতে পারে। লুজ ম্যানহোল কভার্স, জিমনেশিয়াম অ্যাক্সিডেন্ট, অ্যাস্ট্রয়েড দ্য বিম অ্যাকাউন্ট ফর এ নাম্বার অফ কেস। এইখানে বালবার ইউরেথ্রা ইনজুরি হবে। এখানে সাধারণত এক্সট্রাভার্সন অফ ইউরিন নিয়ে প্রেজেন্ট করে। Urine is not diverted and the extravasated urine is confined in front of the mid perineal point attached by the attachment of the pollice fascia to the triangular ligament and by the attachment of the scarpus fascia just below the inguinal canal. তার মানে কি পেরিনিয়ামে, মিড পেরিনিয়ামে এটা কনফাইন থাকে এবং আপার পার্ট অফ দা অ্যাবডোমেনের দিকে আসতে পারে না, কারণ এই যে ফাঁসা স্কার্পার থাকবে। collect in the scrotum and penis and beneath the deep layer of the superficial fascia of abdomen, এখানে কনফাইন্ড হিসেবে থেকে যাবে। তাহলে এইটা একটা সিনারিও পেলাম, অল স্ট্রেড ইনজুরি, যে ম্যানহোল, সাইক্লিক্যাল অ্যাক্সিডেন্ট, এই ধরনের সিনারিও আসলে আমাদের অ্যান্সার করব যে বালবার ইউরেথ্রা ইনজুরি। বাট rupture of membranous urethra এটা কখন হবে? associated with fracture pelvis and may be associated with an extraperitoneal rupture of the bladder। ঠিক আছে, তাহলে ফ্র্যাকচার পেলভিসের ক্ষেত্রে যদি থাকে, ইউজুয়ালি আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ফ্র্যাকচার পেলভিস প্রেজেন্ট করলে, তখন এই মেমব্রেনাস ইউরেথ্রা
ইনজুরি নিয়ে প্রেজেন্ট করবে। এবং এই ফ্র্যাকচার পেলভিসের সাথে সাথে রাপচার অফ দ্য ব্লাডার, এক্সট্রাপিরিটোনিয়াল রাপচার অফ দ্য ব্লাডার নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে নেক্সট পরীক্ষা যদি এমন থাকে যে মেমব্রেনাস ইউরেথ্রা সিনারিও দিয়ে দিয়েছে, বাট অপশনের মধ্যে মেমব্রেনাস ইউরেথ্রা নাই, হ্যাঁ, পেলভিক ফ্র্যাকচার, অপশনে দেখা হচ্ছে রাপচার অফ দ্য ব্লাডার আছে, তাহলে কিন্তু অ্যান্সার তখন এই যে রাপচার অফ এক্সট্রাপিরিটোনিয়াল রাপচার অফ দ্য ব্লাড। তাহলে এটাও খেয়াল করতে হবে। আমরা একটা টপিক যখন পড়বো তার সাথে সাথে অন্য টপিকের যে সম্ভাব্য এস দিয়ে থাকতে পারে সেটা আমরা অবশ্যই দেখে নেব। তাহলে আশা করি আমরা অ্যান্সারটা এবার খুঁজে পেয়েছি যে which part of the urethra is commonly injured pelvic fracture, that is membranous part of urethra. ইউরেথ্রার পাশাপাশি আরেকটা টপিক বলেছিলাম যে ইউরিনারি ব্লাডার, বিশেষ করে ইউরিনারি ব্লাডার কার্সিনোমা। এই রিলেটেড কোশ্চিন প্রতি বছর একটা দেখা যায় যে প্রতি বছর না, প্রতি সেশনেই থাকে যে একটা ব্লাডার কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর বা কেমিক্যাল কার্সিনোজেন বা যেটা হচ্ছে বায়োলজিক্যাল কার্সিনোজেন লাইক কোন প্যারাসাইট রিলেটেড কোশ্চিন দেখা যায়। তার মধ্যে যদি খেয়াল করে থাকেন লাস্ট জানুয়ারি 2021 একটা কোশ্চেন আসে কেমিক্যাল কার্সিনোজেন ইউরোথেরিয়াল কার্সিনোমা, মানে ট্রানজিশনাল সেল কার্সিনোমার সাথে রিলেটেড। সেটার অ্যান্সার হচ্ছে এই ন্যাপথাইল অ্যামাইড। এইটা এটা যে লাস্ট যদি 5 বার পরীক্ষা হয়ে থাকে তারপর 4 বার এই কোশ্চেনটা আসছে যে এই কেমিক্যাল কার্সিনোজেন যে ট্রু ন্যাপথাইল, এবং কি এফসিপিএস জানুয়ারি 2021 ওইটা আসছে এই ন্যাপথাইল কেমিক্যাল কার্সিনোজেন অ্যাসোসিয়েটেড উইথ ইউরিনারি ব্লাডার কার্সিনোমা। বাট এইবার এই কোশ্চেনটা আসে নাই। এবার কোন কোশ্চেনটা আসছে, এই সিনারিও দিয়ে আসছে, বাট এখানে চেয়েছে কোন প্যারাসাইট এই ইউরিনারি ব্লাডার কার্সিনোমা। সেটার অ্যান্সারটাও এই পেজে দেওয়া আছে, সিস্টোসোমা হেমাটোবিয়াম। এবং যে ভাইয়াটা কোশ্চেনটা শেয়ার করেছে আরেকজন দিয়েছিল মোস্ট প্রবাবলি এরকম সিনারিও দেওয়া ছিল যে প্যারাসাইটটা যার এগ বা ওভাটা থাকবে উইথ টার্মিনাল স্পাইন, এগ বা ওভাটা থাকবে উইথ টার্মিনাল স্পাইন, তাহলে সেটা থাকে সিস্টোসোমা হেমাটোবিয়ামে। সিস্টোসোমা হেমাটোবিয়ামে এর স্পাইন থাকে টার্মিনাল, আর সিস্টোসোমা ম্যানসনি এর থাকে ল্যাটারাল স্পাইন, লার্জ ল্যাটারাল, আর সিস্টোসোমা জ্যাপোনিকামে এটা ল্যাটারাল স্মল স্পাইন। তাহলে সাধারণত জ্যাপোনিকা ম্যানসনি এটা কি, এটা কোলন যে ভেনাস প্লেক্সাস সেখানে ইনভলভ করে কোলনের রিলেটেড ডিজিজের সাথে থাকে। আর সিস্টোসোমা হেমাটোবিয়াম এটা অ্যারাউন্ড ব্লাডার ভেসিকল যে ভেনাস প্লেক্সাস সেখানে থাকবে এবং ইউরিনারি ব্লাডার কার্সিনোমার সাথে রিলেটেড। এবং সিস্টোসোমা হেমাটোবিয়াম এটা কিভাবে এন্টার করে, বাই পেনিট্রেশন অফ স্কিন। এই পেনিট্রেশন অফ স্কিন এটার মাধ্যমে ডিজিজ করে। এবং এই রিলেটেড সেম আরেকটা কোশ্চেন এবার পেপার 3 এসেছে যে হুইচ অফ দ্য ফলোইং নেমাটোড কজেস ডিজিজ বাই পেনিট্রেশন অফ স্কিন ইন দ্য পেনিট্রেশন। এখন নেমাটোডের মধ্যে আমরা সেটা কমনলি নাম জানি যে অ্যানকাইলোস্টোমা ডিউডিনালি বা নেকাটোর আমেরিকানা, এটা যেটা আছে। এছাড়া স্ট্রংগিলোডিজিস ফসফোরালিস, এটা যেহেতু আমরা জানি সহজ অ্যান্সার, আমরা সেটা অপশন দেখলে অ্যান্সার করতে পারি। এবার আমরা কোশ্চেনে একটা আলোচনা করি যে বনি মেটাস্টাসিস ইন L4 L5 vertebra causes osteolytic lesion and which is the primary foci? Primary foci পেপার 3 তে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি রিলেটেড কোশ্চেন 50-50। এর মধ্যে প্যাথোলজি 50 কোশ্চেন যদি থাকে তার 50% কোশ্চেনে আসে নিওপ্লাজম চ্যাপ্টার থেকে। যেমন এই যে ইউরিনারি ব্লাডার কার্সিনোমা রিলেটেড কোশ্চেন বলছি, সেটা কি নিওপ্লাজম অংশ থেকে না, সেটা এখন রবিস থেকে হোক বা বেইলাপ থেকে হোক, 50% কোশ্চেন অলমোস্ট চলে আসে এই ব্লাডার কার্সিনোমা। তাহলে দেখেন নিওপ্লাজম চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন আসে যে বনি মেটাস্টাসিস কি হবে, যে কোনো কার্সিনোমা যে বনি মেটাস্টাসিস কোথায় হয়। আমরা যদি সাধারণত উপর থেকে যদি থাইরয়েড, ব্রেস্ট, লাং, তারপরে জিআই ক্যান্সারের মধ্যে আছে রেকটাম কোলন কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা, কিডনি রেনাল কার্সিনোমা, এই কার্সিনোমা থেকে কমনলি বনি মেটাস্টাসিস হয়। এবং খেয়াল রাখতে হবে যে কোন লেভেলের কার্সিনোমা তার করসপন্ডিং ভার্টিব্রাল বডিতে যাবে। যেরকম থাইরয়েড কার্সিনোমা নিশ্চয়ই
স্যাক্রামে যে কার্সিনোমা মেটাস্টেসিস করবে না, এটা থাইরয়েড খুব বেশি ডরসাল স্পাইন বা thoracic স্পাইনাল মেটাস্টেসিস করবে। ব্রেস্ট অর লাং কার্সিনোমা, এটাও ডরসাল স্পাইনে বা thoracic স্পাইনে। কিডনি, রেকটাম, প্রোস্টেট, এগুলা ইউজুয়ালি মধ্যে বনি মেটাস্টেসিস করবে লাম্বার রিজিয়ন। এখন আমাদের কোশ্চিনটা এখানে আছে নাম্বার 4-5 রিজিয়নে মেটাস্টেসিস কোথায় করছে। তাহলে আমরা কিন্তু ধারণা করে ফেলেছি যে থাইরয়েড, ব্রেস্ট এই দুটো হবে না, কারণ এটা অলরেডি উপরের দিকে কার্সিনোমা। এখন কিডনি, প্রোস্টেট বা রেকটাম এগুলোর মধ্যে একটা হতে পারে। এটার সাথে আরেকটা ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে যে অস্টিওলাইটিক লেশন করে। তার মানে আমাদের বনি মেটাস্টেসিস কে করে, এর পাশাপাশি এটাও জানতে হবে যে এটার কোনটা অস্টিওলাইটিক লেশন, কোনটা অস্টিওব্লাস্টিক বা অস্টিওস্ক্লেরোটিক লেশন করে, কোনটা মিক্সড। তাহলে দেখেন যে রিনাল কার্সিনোমা, মেলানোমা, মাল্টিপল মাইলোমা, নন স্মল সেল লাং কার্সিনোমা। হ্যাঁ, লাং কার্সিনোমার মধ্যে নন স্মল সেল অথবা স্মল সেল আছে। হ্যাঁ, নন স্মল সেলের মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা এগুলা আছে। আর স্মল সেল কার্সিনোমা তো আসে। স্মল সেল কার্সিনোমাটা করে হচ্ছে অস্টিওব্লাস্ট, আর নন স্মল সেল মানে অন্য যে কয়েকটা আছে সেগুলো করে হচ্ছে অস্টিওলাইটিক লেশন এন্ড থাইরয়েড কার্সিনোমা। এগুলো করবে হচ্ছে অস্টিওলাইটিক লেশন। আর প্রোস্টেট, প্রোস্টেট করবে অস্টিওব্লাস্টিক লেশন। কার্সিনয়েড মানে যেটা জিআই ক্যান্সার থেকে যাবে, স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং এবং অস্টিওব্লাস্টিক। আর ব্রেস্টের ক্ষেত্রে জিআই ক্যান্সার লাইক রেকটাম, কোলন এগুলা থেকে ক্যান্সার থেকে যদি মিক্স হয় সেটা মিক্সড স্কোয়ামাস কার্সিনোমা, এগুলা মিক্সড ভ্যারাইটি। তাহলে অস্টিওপ্লাস্টিক আমরা পেলাম কি রেনাল। এখন আমরা চাই এই কিডনি, প্রোস্টেট আর রেকটাম জিআই ক্যান্সার। জিআই ক্যান্সারের ক্ষেত্রে আমরা পেয়েছি মিক্সড ভ্যারাইটি। কিডনি, প্রোস্টেটে পেয়েছি অস্টিওব্লাস্টিক, আর কিডনিতে পেলাম একদম পিওর অস্টিওলাইটিক লেশন। তাহলে এটার অ্যান্সারটা হবে এই যে কিডনি। তাহলে খেয়াল করবেন বডি মেটাসিস তো করবোই, কোন রিজিয়ন থেকে কোন রিজিয়ন জায়গা জানবো, এর পাশে জানবো যে অস্টিওলাইটিক, অস্টিওব্লাস্টিক কোনটা কোথায় দেখি। এই ধরনের যদি কোশ্চেন আমরা মোটামুটি এভাবে প্রিপারেশন নেই তাহলে খুব সহজে অ্যান্সার করতে পারবো। এখন পেপার 3 কথা যেহেতু বলছি, পেপার 3 তে একটা টপিক মানে দেখবেন যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি কথাগুলো পাশে স্টেরিলাইজেশন যে টপিকটা, এটা এফসিপিএস এর ডিসিপ্লিন সিলেবাস আছে, এটা আলাদা করে একটা টপিক লেখা থাকে স্টেরিলাইজেশন। তার মানে স্টেরিলাইজেশন থেকে কোশ্চিন আসবেই, এখান থেকে কোশ্চিন আসতে বাদ নাই, প্রতি বছর কোশ্চিন। এবার কোশ্চিন এসেছে যে ডিসপোজেবল সিরিজ ইজ স্টেরিলাইজড বাই। হ্যাঁ, তাহলে অপশনগুলো আপনারা খেয়াল করতে পারছেন। এবং লেঞ্চ মাইক্রোবায়োলজি যে বইটা আছে সেই চ্যাপ্টারে, স্টেরিলাইজেশন চ্যাপ্টারে সুন্দর বক্স আছে, সেখানে কোন কোন ইউজুয়ালি কোন কোন স্টেরিলাইজেশন মেথডে কোন অবজেক্ট গুলো স্টেরিলাইজ করা হয়, অথবা সার্জন হ্যান্ড কোনটা থেকে আমরা স্কিন ওয়াশ, এটা দেওয়া আছে। হ্যাঁ, এবং ডিটেইলস কয়েকটা আলোচনা করা আছে। তার মধ্যে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড যে অংশটুকু আপনি যখন করবেন তখন দেখবেন যে সাধারণত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং প্লাস্টিক এগুলা ইথিলিন অক্সাইড দিয়ে স্টেরিলাইজেশন করা হয়। এবং আপনার যে ডিসপোজেবল সিরিঞ্জ, তারপরে ক্যাথেটার মানে ইউরিনারি ক্যাথেটার, এই টাইপের যে প্যাকেটে করা যে ইনস্ট্রুমেন্ট থাকে তার গায়ে খেয়াল করে দেখবেন যে সেখানে হয়তো লেখা থাকবে ইথিলিন অক্সাইড ইও গ্যাস অর গামা রেডিয়েশন। ইউজুয়ালি ইথিলিন অক্সাইড গ্যাস যেটা স্টেরিলাইজ করা হয়। তাহলে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে ইথিলিন অক্সাইড গ্যাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অটোক্লেভিং। সাধারণত ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টে অটোক্লেভিং করা হয়, ক্লোরহেক্সিডিন দিয়ে সার্জিক্যাল ওয়াশ বা সার্জন হ্যান্ড ওয়াশ এগুলো দিয়ে দেখি। ফর্মালডিহাইড বা গ্লুটারহেলডেট এগুলো দিয়ে সাধারণত এন্ডোস্কোপ, প্রোক্টোস্কোপ লাইক ল্যারিঙ্গোস্কোপ, ব্রঙ্কোস্কোপ এই টাইপের যে এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট এগুলো স্টেরিলাইজ করা হয়। তাহলে আমাদের ডিসপোজেবল সিরিঞ্জ স্টেরিলাইজ বাই ইথিলিন অক্সাইড গ্যাস। স্টেরিলাইজেশনটা আমাদের পরীক্ষা যদি প্রতি বছর আলাদা করে কোশ্চেন সিলেবাসে নাম দেয়াই আছে, তাহলে এখান থেকে আলাদা করে প্রতি বছর কোশ্চেন হবে এবং এটা তাহলে পড়ে যেতে হবে। এখন লাস্টে একটা কথা, যেটা আমরা যে কোশ্চেনটা আজকে দেখেন যে যে টপিকস গুলা আলোচনা করলাম আজকে, সেই টপিকস গুলো কিন্তু এবার এফসিপিএস পরীক্ষায় এসেছে এই সেপ্টেম্বর সেশনে, মানে জুলাই সেশনে যেটা সেপ্টেম্বরে হচ্ছে, এই সেশনে এই কোশ্চেন গুলো এসেছে। এবং এই কোশ্চেন গুলো প্রিভিয়াস প্রায় প্রত্যেকটা এফসিপিএস এ আসে সেশন। এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো সিলেকশন করে আজকে আমরা আলোচনা করেছি, যাতে এই কোশ্চেন এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে এখান থেকে আপনার যাতে পরীক্ষা আপনি ভুল করে না আসে।
এখন আমাদের সামনে নিউরন মেডিকেল একাডেমিতে বেল ল্যাবের উপর বেসিস করে এবং এসবিএ কে প্রায়োরিটি দিয়ে একটা ব্যাচ শুরু যাচ্ছে, যার ওরিয়েন্টেশন 1 অক্টোবর। আপনারা অলরেডি ফেসবুক পেজে হয়তো ফলো করেছেন। তাহলে আমরা মোটামুটি এইভাবে প্রত্যেকটা বেল ল্যাব থেকে হোক আর এসবিএ প্রায়োরিটি দিয়ে সেটা অন্যান্য রবিন, লেন্স বা অ্যানাটমি যে টেক্সট বুক থেকে হোক অথবা জ্ঞান ফিজিওলজি থেকে হোক, সেই এসবিএ কে আমরা প্রায়োরিটি দিয়ে ইনশাল্লাহ এইভাবে আপনাদেরকে এসবিএ গুলো ডিসকাশন করে আপনাদের পরীক্ষার বেস্ট প্রিপারেশনে প্রিপেয়ার করার একটা চেষ্টা করছি ইনশাল্লাহ। সবাই আপনাদের পোস্ট গ্রাজুয়েশন যে এক্সাম যে জার্নি থাকে তার সাথে সবসময় নিউরন মেডিকেল একাডেমির সাথে সাথে আসবে। এবং সর্বোপরি আমাদের আজকে এই ক্লাসে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার সুস্থতা কামনা করে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আরো যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা কোশ্চিন আস করতে পারেন বা আমাদের অফিসে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ইনকোয়ারির প্রবলেমের কারণে। আমরা আশা করি আপনাদের যে কোনো ধরনের প্রবলেম আমাদের যদি সাধ্য থাকে সলভ করার চেষ্টা করব। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের কনফারেন্স প্রত্যেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা যাতে সুস্থ থেকে নেক্সট পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা ভালো করে প্রিপারেশন নিতে পারি এই আশা ব্যক্ত করে